হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োলজি ক্লাস। তো আজকের আমাদের টপিক হচ্ছে পোলেন পেস্টিল ইন্টারঅ্যাকশন, পরাগ গর্ভকেশরের অন্তঃক্রিয়া। তো এর আগের দিন পর্যন্ত আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে পলিনেশন কভার করে এসেছি। সো টোটাল পলিনেশন ইভেন্ট কভার করে এসেছি। অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি পড়ছিলাম সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে, ফ্লাওয়ারিং প্ল্যান্টের সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে প্রি ফার্টিলাইজেশন ফেজ, অর্থাৎ ফার্টিলাইজেশন হওয়ার আগে কি কি ঘটে। সো ফার্টিলাইজেশন হওয়ার আগে আমরা গ্যামেটোজেনেসিস কমপ্লিট করেছি, অ্যান্ড গ্যামেটের যে ট্রান্সফার অর্থাৎ পোলেন গ্রেন ট্রান্সফার হচ্ছে স্টিগমার মধ্যে, দ্যাট ইজ পলিনেশন। সো পলিনেশনটাও কমপ্লিট করা হয়েছে। এরপর পলিনেশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে পলিনেশনের ক্ষেত্রে কি হচ্ছে না, পোলেন গ্রেন স্টিগমার মধ্যে পড়বে। সো পোলেন গ্রেন স্টিগমার মধ্যে পড়ার পর যে ঘটনাটা ঘটছে সেটাই হচ্ছে পোলেন পেস্টিল ইন্টারঅ্যাকশন। সো পোলেন পেস্টিল ইন্টারঅ্যাকশন বলতে অ্যাকচুয়ালি যেটা বলা হয় যে পলিনেশনের মাধ্যমে, সেটা যে কোনো এজেন্টের মাধ্যমে হতে পারে বা অটোমেটিক্যালি হতে পারে, নিজে নিজে হতে পারে, একটা পোলেন গ্রেন স্টিগমার মধ্যে পড়লো, ল্যান্ড করার পর স্টিগমার মধ্যে পোলেন গ্রেনটা ল্যান্ড করার পর ওই পোলেন গ্রেনটা পোলেন টিউবের মারফত ওভিউলের মধ্যে প্রবেশ করার আগে মুহূর্ত পর্যন্ত যা যা ঘটনাগুলো ঘটবে সবগুলোই কিন্তু পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন বা পরাগ গর্ভকেশরের আন্তঃক্রিয়ার মধ্যে ইনক্লুডেড হচ্ছে। তো পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে সেই জন্য আমরা বলছি পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন ইজ দ্য গ্রুপ অফ ইভেন্টস, মানে এখানে অনেকগুলো ঘটনা আছে দ্যাট অকার ফ্রম দ্য টাইম অফ পোলেন ডিপোজিশন অন দ্য স্টিগমা। যেটা কোথা থেকে শুরু হচ্ছে না, স্টিগমার মধ্যে যখন পোলেন ডিপোজিশন হচ্ছে, ডিপোজিট হচ্ছে মানে সঞ্চিত হচ্ছে বা পড়ছে, টু দ্য টাইম অফ পোলেন টিউব এন্ট্রি ইনটু দ্য ওভিউল। ওখান থেকে শুরু করে অর্থাৎ পোলেন ডিপোজিশন থেকে শুরু করে পোলেন টিউব যে ওভিউলের মধ্যে এন্টার করছে সেই তার আগে মুহূর্ত পর্যন্ত যা কিছু ঘটনা ঘটছে সেইগুলোই হচ্ছে পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন। এবং এটা একটা ডাইনামিক প্রসেস, অর্থাৎ এটা একটা লং প্রসেস, ডাইনামিক প্রসেস। এবং এখানে এই ইভেন্টের মধ্যে ফার্স্ট যেটা ঘটবে সেটা হচ্ছে ফার্স্টলি ইট ইনভলভস পোলেন রিকগনিশন followed by promotion or inhibition of pollen tube formation. সো এই টার্মটার মানে হচ্ছে যে প্রথমে পোলেন পড়লো এখানে, অর্থাৎ স্টিগমার মধ্যে, এটা আমরা দেখাচ্ছি একটা পিস্টিলের স্ট্রাকচার দেখিয়েছি, টোটালটা একটা পিস্টিলের স্ট্রাকচার, তার মধ্যে এটা হচ্ছে স্টিগমা, এটা হচ্ছে স্টাইল, এটা হচ্ছে ওভারি, অ্যান্ড ওভারির মধ্যে গিয়ে রয়েছে ওভিউল রয়েছে। আমি একটা ওভিউল দেখিয়েছি, একাধিক ওভিউল থাকতে পারে এখানে, ঠিক আছে। অ্যান্ড এখানে হচ্ছে দুটো পোলেন আমরা দেখাচ্ছি, দেখা যা হতে পারে এইটা হয়তো দেখা মানে সেম প্ল্যান্টের পোলেন পড়েছে, এটা সেম প্ল্যান্ট, আর এইটা দেখানো গেল হয়তো অ্যানাদার স্পিসিস বা অ্যানাদার প্ল্যান্ট দেখানো গেল। সো অ্যানাদার প্ল্যান্ট, সো অ্যানাদার প্ল্যান্টের পোলেন ফ্রম অ্যানাদার প্ল্যান্ট। সো এখানে কি হচ্ছে না, প্রথমেই যখন পোলেন গ্রেন ডিপোজিট হলো, স্টিগমার মধ্যে পোলেন গ্রেন যখন পড়ছে তখন কিন্তু ফার্স্ট স্টিগমা পোলেন গ্রেনটা রিকগনাইজ করবে। কিভাবে রিকগনাইজ করবে না, কি রিকগনাইজ করবে না, পোলেন গ্রেনের সোর্সটা কি, পোলেন গ্রেন কোথা থেকে এসেছে, অর্থাৎ পোলেন গ্রেনটা তার নিজস্ব প্ল্যান্টের পোলেন গ্রেন, নাকি সেটা একই প্রজাতির অন্তর্গত অন্য প্ল্যান্টের পোলেন গ্রেন, নাকি একদম সম্পূর্ণ আলাদা প্রজাতির পোলেন গ্রেন। সো এইটা প্রথমে পোলেন স্টিগমা রিকগনাইজ করবে, এবং এই রিকগনিশনের পর সেখানে পোলেন টিউব ফরমেশন ঘটতে পারে বা পোলেন টিউব ফরমেশনে বাধা দিতে পারে। যদি দেখা যায় যে পোলেন যেটা পড়েছে সেটা যদি দেখা যায় স্টিগমার জন্য কম্প্যাটিবল, অর্থাৎ স্টিগমা যদি সেইখানে দেখে যে এই পোলেন গ্রেনটা যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে সেক্ষেত্রে প্ল্যান্টের লাভ হবে, তাহলে সেক্ষেত্রে সে তার পোলেন টিউব ফরমেশনে সাহায্য করবে। আর যদি দেখা যায় যে যে পোলেন গ্রেনটা পড়েছে সেটা স্টিগমার জন্য ইনকম্প্যাটিবল, তার মানে এই পোলেন গ্রেনটাকে যদি অ্যালাউ করা হয় ফার্টিলাইজেশনের জন্য তাহলে সেখানে প্ল্যান্টের কিছু লস হতে পারে বা প্ল্যান্টের কিছু বেনিফিট না হতে পারে, তাহলে সেক্ষেত্রে পোলেন টিউব ফরমেশনটাকে স্টিগমা কি করবে, সেখানে স্টপ করে দেবে, সাহায্য করবে না। সেই জন্য আমরা বলছি ইনহিবিশন। প্রমোশন মানে সাহায্য করবে পোলেন টিউব ফরমেশনে, আর ইনহিবিশন মানে সেখানে সাহায্য করবে না। সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তার মানে ফার্স্ট স্টেপেই এখানে কি হতে পারে, পোলেন অ্যাকসেপ্টেড হতে পারে, অ্যাকসেপ্টেড হলে এখানে কি হবে, পোলেন টিউব ফরমেশন হবে। আর যদি পোলেন রিজেক্টেড হয়ে যায়, অর্থাৎ স্টিগমা সেখানে পোলেনকে রিজেক্ট করলো, তাহলে এখানে নো পোলেন টিউব ফরমেশন, অর্থাৎ কোনো পোলেন টিউব ফরমেশন হবে না।
নো পোলেন টিউব, সো পোলেন টিউব ফর্মেশন হবে না। সো এখানে যদি কম্প্যাটিবল পোলেন গ্রেন হয় তাহলে প্রথমে কি হচ্ছে সেটা দেখি আমরা। সো যদি কম্প্যাটিবল পোলেন হয় অর্থাৎ যদি পোলেন অ্যাকসেপ্টেড হয়ে যায় তাহলে সেটাকে বলবো আমরা কম্প্যাটিবল পোলেন। সো কম্প্যাটিবল পোলেন অ্যাবজর্বস ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টস ফ্রম দ্য সারফেস অফ স্টিগমা অ্যান্ড জার্মিনেট দ্যাট ইজ ফর্ম পোলেন টিউবস। অর্থাৎ এখানে কম্প্যাটিবল পোলেন হলে অর্থাৎ স্টিগমা যদি পোলেন গ্রেনটাকে অ্যাকসেপ্ট করে তাহলে সেই পোলেন গ্রেনটা ওয়াটার এবং নিউট্রিয়েন্টস স্টিগমা সারফেস থেকে অর্থাৎ স্টিগমা সেখানে কিছু ওয়াটার এবং কিছু পুষ্টি দ্রব্য সিক্রিট করবে এবং সেইগুলো অ্যাবজর্ব করবে কে পোলেন গ্রেন অ্যাবজর্ব করবে এবং পোলেন গ্রেন অ্যাবজর্ব করে সেখান থেকে পোলেন টিউব ফর্মেশন হবে, পোলেন গ্রেন থেকে পোলেন টিউব ফর্মেশন হবে এবং এই পোলেন টিউবটা স্টাইলের মধ্য দিয়ে গিয়ে ওভারির মধ্যে পৌঁছবে। অর্থাৎ এইখানে যদি আমরা দেখাই যে এই পোলেন টিউবটা কম্প্যাটিবল অর্থাৎ এটা অ্যাকসেপ্টেড হচ্ছে তাহলে এখানে কি হচ্ছে এখান থেকে একটা পোলেন টিউব ফর্মেশন হবে অ্যান্ড এই পোলেন টিউব গ্রো করবে স্টাইলের মধ্য দিয়ে গিয়ে গ্রো করছে, গ্রো করে এটা কোথায় যাচ্ছে ওভারি যাচ্ছে অ্যান্ড ওভারিতে গিয়ে এটা ওভিউলের মধ্যে প্রবেশ করছে। সো এই যে ওভিউলের মধ্যে প্রবেশ করলো এই এতদূর পর্যন্ত ঘটনাই হয়ে গেল পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন। সো এটা তো গেল কম্প্যাটিবল পোলেনের ক্ষেত্রে অর্থাৎ যদি পোলেনটা অ্যাকসেপ্টেড হয়। এবার পোলেনটা যদি রিজেক্টেড হয় তাহলে সেক্ষেত্রে সেই পোলেনটাকে আমরা কি বলবো ইনকম্প্যাটিবল পোলেন বলবো। অ্যান্ড এই ইনকম্প্যাটিবল পোলেন ফেলস টু জার্মিনেট অন দ্য স্টিগমা। অর্থাৎ যদি পোলেন গ্রেনটা ইনকম্প্যাটিবল হয় অর্থাৎ ইনকম্প্যাটিবল মানে পোলেন গ্রেন যেটা হচ্ছে স্টিগমা অ্যাকসেপ্ট করবে না তাহলে সেই ইনকম্প্যাটিবল পোলেন গ্রেনসের ক্ষেত্রে কোনো পোলেন টিউব ফর্মেশন হবে না বা পোলেন টিউব ফর্মেশন হলেও সেটা স্টাইল পর্যন্ত গিয়ে স্টাইলে গিয়েই স্টপ হয়ে যাবে অর্থাৎ স্টাইল সেখানে পোলেন গ্রেন পোলেন টিউবটাকে স্টপ করে দেবে। সো এরপর আমরা আসি এই পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশনের মধ্যে এই যে কম্প্যাটিবল হবে কি ইনকম্প্যাটিবল হবে সেটা ব্যাপারটা খুব একটা বড় একটা ইন্টারঅ্যাকশন। পোলেন পিস্টিল একটা ইন্টারঅ্যাকশনের মধ্যে পড়ে যে পোলেন কোন পোলেনগুলো ইনকম্প্যাটিবল হচ্ছে আর কোন পোলেনগুলো কম্প্যাটিবল হচ্ছে। তো সেইখানে আমরা ইনকম্প্যাটিবিলিটিকে সেই হিসাবে দুভাগে ভাগ করছি অ্যাকচুয়ালি। সো ইনকম্প্যাটিবিলিটি মানে যে যেখানে পোলেন গ্রেন জার্মিনেট করতে পারছে না স্টিগমার মধ্যে জার্মিনেট করতে পারছে না সেই পোলেন গ্রেনগুলোকে আমরা ইনকম্প্যাটিবল পোলেন গ্রেন বলছি অ্যান্ড এই ঘটনাটাকে বলছি আমরা ইনকম্প্যাটিবিলিটি বলছি। সো ইনকম্প্যাটিবিলিটি আবার দু ধরনের হয়, একটা হচ্ছে ইন্টার স্পেসিফিক ইনকম্প্যাটিবিলিটি অ্যান্ড ইন্টার কথাটার মানে কি হচ্ছে ইন্টার কথাটার মানে আমরা সবাই জানি বিটুইন, তার মানে ইন্টার স্পেসিফিক ইনকম্প্যাটিবিলিটি মানে হচ্ছে বিটুইন দ্য স্পিসিস। তার মানে হচ্ছে পোলেন ফ্রম ওয়ান স্পিসিস ফেল টু জার্মিনেট অন দ্য স্টিগমা অফ অ্যানাদার স্পিসিস। অর্থাৎ একটা প্রজাতির পোলেন গ্রেন অপর প্রজাতির উদ্ভিদের স্টিগমার মধ্যে জার্মিনেট করতে পারছে না, সেই ধরনের ইনকম্প্যাটিবিলিটিগুলোকে আমরা বলছি ইন্টার স্পেসিফিক ইনকম্প্যাটিবিলিটি। অ্যান্ড এটা অবভিয়াস অর্থাৎ আম গাছের পোলেন গ্রেন জাম গাছে গিয়ে কখনোই জার্মিনেট করতে পারবে না বা জাম গাছের পোলেন গ্রেন বট গাছে গিয়ে কখনোই জার্মিনেট করতে পারবে না। অ্যাকর্ডিং টু মেয়র আমরা জানি আর্নস্ট মেয়র বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট দিয়েছিলেন উনি এবং ওনার ওই বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট ওয়াইজ আমরা জানি যে স্পিসিস হচ্ছে যে যে কতগুলো জীবের সমষ্টি যে জীবগুলো নিজেদের মধ্যেই শুধুমাত্র রিপ্রোডাকশনে সক্ষম এবং অপর প্রজাতির জীব থেকে রিপ্রোডাকশনে জননগতভাবে তারা বিচ্ছিন্ন মানে রিপ্রোডাকশন করবে না। তার মানে হচ্ছে এটা যে সবসময় সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু একই প্রজাতির অন্তর্গত জীবেদের মধ্যে হবে। তার মানে হচ্ছে সেই জন্য ইন্টারস্পেসিফিক ইনকম্প্যাটিবিলিটি এটা একটা কমন জিনিস অর্থাৎ এখানে কখনোই একটা প্রজাতির পোলেন গ্রেন অন্য প্রজাতির উদ্ভিদের গর্ভমুণ্ডে গিয়ে ন্যাচারালি গিয়ে সেখানে কিন্তু জার্মিনেট করতে পারছে না। নেক্সট আসছি ইন্ট্রাস্পেসিফিক ইনকম্প্যাটিবিলিটি অ্যান্ড ইন্ট্রাস্পেসিফিক ইন্ট্রা কথাটার মানে হচ্ছে উইদিন, তার মানে উইদিন দ্য স্পিসিস। ইন্ট্রাস্পেসিফিক মানে উইদিন দ্য স্পিসিস। সো এখানে হচ্ছে তার মানে পোলেন ফেল টু জার্মিনেট অন দ্য স্টিগমা অফ সেম স্পিসিস অর্থাৎ একই প্রজাতির অন্তর্গত উদ্ভিদদের মধ্যে যখন এই ইনকম্প্যাটিবিলিটিটা দেখা যাচ্ছে তখন সেটাকে বলছি আমরা ইন্ট্রাস্পেসিফিক। অ্যান্ড এই ইন্ট্রাস্পেসিফিক ইনকম্প্যাটিবিলিটিকেই বলা হচ্ছে সেলফ ইনকম্প্যাটিবিলিটি। সো সেলফ ইনকম্প্যাটিবিলিটি মানে পোলেন ফেল টু জার্মিনেট অন দ্য স্টিগমা অফ দ্য সেম প্ল্যান্ট or another plant with the similar genotype। তার মানে সেলফ ইন্ট্রাস্পেসিফিক ইনকম্প্যাটিবিলিটির আন্ডারে চলে আসছে সেলফ ইনকম্প্যাটিবিলিটি এবং এই সেলফ ইনকম্প্যাটিবিলিটি কাকে বলছি আমরা না যখন একটা প্ল্যান্ট বা একটা উদ্ভিদের পোলেন গ্রেন ওই উদ্ভিদেরই
ফুলের স্টিগমার মধ্যে জার্মিনেট করতে পারছে না, বা অন্য উদ্ভিদ হতে পারে, একই প্রজাতির অন্তর্গত অন্য উদ্ভিদ হতে পারে, কিন্তু সিমিলার জিনোটাইপ থাকবে তাদের মধ্যে ইনকম্প্যাটিবিলিটি শো হবে, সেটাকে বলবো আমরা সেলফ ইনকম্প্যাটিবিলিটি। এবার এই যে সেলফ ইনকম্প্যাটিবিলিটি হচ্ছে, এটা টোটালটাই কন্ট্রোলড হয় জিন দ্বারা, জিন মারফত জিনগতভাবে নিয়ন্ত্রণ হয়। তো সেই জন্য বলছি সেলফ ইনকম্প্যাটিবিলিটি ইজ জেনেটিক্যালি কন্ট্রোলড, এবং এখানে যে জিনটা কন্ট্রোল করে সেটা হচ্ছে এস জিন বলা হচ্ছে, সিঙ্গেল জেনেটিক লোকাস এস উইথ মাল্টিপল অ্যালিল। এবার এই এস জিনের ক্ষেত্রে আমরা জানি নর্মালি জিনের ক্ষেত্রে দুটো অ্যালিল থাকে, বাট এখানে হচ্ছে এটা উইথ মাল্টিপল অ্যালিল। সো একাধিক এস জিনের একাধিক অ্যালিল থাকে। সো S1 S2 S3 S4 এরকমভাবে একাধিক অ্যালিল থাকে, এবং এই এস জিনটা টোটাল ইনকম্প্যাটিবিলিটি সেলফ ইনকম্প্যাটিবিলিটি ম্যাটারটাকে নিয়ন্ত্রণ করে থাকে। এবার কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে সেটা নিয়ে সেলফ ইনকম্প্যাটিবিলিটিকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে গ্যামেটোফাইটিক সেলফ ইনকম্প্যাটিবিলিটি অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ স্পোরোফাইটিক সেলফ ইনকম্প্যাটিবিলিটি। গ্যামেটোফাইটিক সেলফ ইনকম্প্যাটিবিলিটি বলা হচ্ছে না when the S allele of the pollen grain matches either of the S alleles of the stigma, অর্থাৎ সেলফ ইনকম্প্যাটিবিলিটি গ্যামেটোফাইটিক সেলফ ইনকম্প্যাটিবিলিটি কখন ঘটবে না, যদি পোলেন গ্রেনের এস অ্যালিলটা, অর্থাৎ পোলেন গ্রেনের ক্ষেত্রে কিন্তু একটাই এস অ্যালিল থাকবে। কেন না, তার কারণ হচ্ছে পোলেন গ্রেন হ্যাপ্লয়েড ইন নেচার। সো পোলেন গ্রেনের এস অ্যালিল যদি স্টিগমার যে কোনো একটা এস অ্যালিলের সঙ্গে ম্যাচ করে যায়, তাহলে এখানে কিন্তু জার্মিনেশন হবে না, পোলেন গ্রেনের জার্মিনেশন হবে না, মানে ইনকম্প্যাটিবিলিটি শো করবে। তো আমরা ডায়াগ্রাম দেখাই, তাহলে আরও জিনিসটা ভালো করে ক্লিয়ার হবে। সো এখানে হচ্ছে একটা ডায়াগ্রাম দেখানো হচ্ছে, অ্যান্ড এই ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা যেটা দেখাচ্ছি যে এটা একটা স্ট্যামেন, অ্যান্ড স্ট্যামেনের এখানে হচ্ছে যে জিনোটাইপ যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে S1 S2। আচ্ছা, স্ট্যামেনের ক্ষেত্রে এটা ডিপ্লয়েড স্পোরোফাইটিক কোষের জিনোটাইপ হচ্ছে S1 S2। S1 S2 মিনস স্ট্যামেনের হচ্ছে যে কোনো ডিপ্লয়েড সেল, স্ট্যামেনের ক্ষেত্রে যে কোনো ডিপ্লয়েড সেল মানে ফিলামেন্টেড সেলের জিনোটাইপও S1 S2 হবে। এখানে অ্যান্থার, ট্যাপেটাম, এন্ডোডার্মিস যা কিছু এন্ড্রোথেসিয়াম যা কিছু আমরা পড়িয়েছিলাম সবগুলো হচ্ছে S1 S2। ইভেন পোলেন মাদার সেল যেটা থাকবে PMC, পোলেন মাদার সেল। সো পোলেন মাদার সেলও যেহেতু ডিপ্লয়েড S1 S2 থাকবে। অ্যান্ড এই পোলেন মাদার সেল থেকে যে পোলেন গ্রন্থ তৈরি হবে সেটা 50% পোলেন গ্রেন S1 তৈরি হবে, অ্যান্ড 50% বাকি 50% কি হচ্ছে S2 তৈরি হচ্ছে। তার মানে আইদার এইখানে S1 টাইপের পোলেন গ্রেন তৈরি হতে পারে, অর S2 টাইপের পোলেন গ্রেন এখানে তৈরি হতে পারে। সো এখানে সেটা দেখানো হচ্ছে যে স্ট্যামেনটা হচ্ছে যদি জিনোটাইপ যদি S1 S2 হয়, তাহলে এখানে আইদার S1 টাইপের পোলেন গ্রেন তৈরি হতে পারে, অর S2 টাইপের পোলেন গ্রেন তৈরি হতে পারে। এবার এখানে আসি পিস্টিল। সো একটা পিস্টিল দেখাচ্ছি, যেখানে হচ্ছে পিস্টিলের জিনোটাইপটা হচ্ছে S2 S3, অ্যান্ড S2 S3 মানে এখানে তার মানে স্টিগমার জিনোটাইপও S2 S3 হবে, যেহেতু ডিপ্লয়েড। স্টাইল S2 S3 যেহেতু ডিপ্লয়েড, এর মধ্যে যে ওভিউল আছে, ওভিউলের যে ডিপ্লয়েড সেলগুলো রয়েছে সেগুলো S2 S3, অ্যান্ড এখান থেকে যে এগটা তৈরি হবে মানে ফিমেল গ্যামেট, সেটা আইদার হবে S2 অর হবে S3 হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পিস্টিলের মধ্যে বা এই স্টিগমার মধ্যে যদি এই স্ট্যামেন থেকে পোলেন গ্রেন আসে, সো এই স্ট্যামেনের মধ্যে কি পোলেন গ্রেন তৈরি হবে, S1 টাইপের পোলেন গ্রেন তৈরি হতে পারে, আর S2 টাইপের পোলেন গ্রেন তৈরি হতে পারে। তাহলে যদি S1 টাইপের পোলেন গ্রেন এসে পড়ে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে পিস্টিলের যে বা স্টিগমার যে অ্যালিল রয়েছে S2 S3, এই S2 S3 সঙ্গে এই যে পোলেনটা পড়েছে, এই পোলেনের অ্যালিল ম্যাচ করছে না, তার মানে নতুন টাইপের অ্যালিল আসছে। সো নতুন টাইপের অ্যালিলকে অবশ্যই ফেভার করবে স্টিগমা, অবশ্যই অ্যাকসেপ্ট করবে, কেননা এই অ্যালিল যদি আসে তাহলে নতুন ধরনের জেনেটিক কম্বিনেশন এখানে পাওয়া যাবে। সো অবশ্যই এই S1 অ্যালিলটা এখানে কি হয়ে যাবে, জার্মিনেট হয়ে যাবে, তার মানে এখানে পোলেন টিউব ফর্মেশন হয়ে গেছে। সো এইটা হচ্ছে S1 অ্যালিলটা এই স্টিগমার জন্য হয়ে গেল কি কম্প্যাটিবল। একইভাবে এই স্ট্যামেন থেকে যদি নেক্সট S2 টাইপের পোলেন গ্রেন পড়ে, তাহলে কি হচ্ছে না, এখানে এই S2 টাইপ যে পোলেন গ্রেনটা পড়েছে তার অ্যালিল হচ্ছে S2, স্টিগমার অ্যালিল হচ্ছে S2 S3, স্টিগমা ডিপ্লয়েড S2 S3। সো স্টিগমার যে কোনো একটা অ্যালিল এই পোলেনের অ্যালিলের সঙ্গে ম্যাচ করলেই জার্মিনেশন হবে না। সো এখানে S2, স্টিগমার মধ্যেও S2 রয়েছে, যে পোলেন এসেছে সেটাও হচ্ছে S2, তাহলে নতুন ধরনের কিছু জেনেটিক কম্বিনেশন আসছে না। সো এক্ষেত্রে
পোলেন গ্রেনকে, এই ধরনের পোলেন গ্রেনকে স্টিগমা কিন্তু রিজেক্ট করে দেবে, তার মানে কোনো পোলেন টিউব ফর্মেশন হতে দেবে না। তার মানে S2 টাইপের পোলেন গ্রেনটা এই স্টিগমার জন্য বা এই পিস্টিলের জন্য হয়ে গেল ইনকম্প্যাটিবল। সো এইখানে অ্যাকচুয়াল ডিটারমাইন হচ্ছে কার দ্বারা, না পোলেন গ্রেনের দ্বারা। অ্যান্ড পোলেন গ্রেন হচ্ছে কি গ্যামেটোফাইটিক ইন নেচার, আমরা বলেইছিলাম মেল গ্যামেটোফাইটটা কি, পোলেন গ্রেনই হচ্ছে মেল গ্যামেটোফাইট। সো পোলেন গ্রেন হচ্ছে গ্যামেটোফাইটিক ইন নেচার এবং পোলেন গ্রেনের অ্যালিল দ্বারা এখানে ডিটারমাইন হচ্ছে যে জার্মিনেশন ঘটবে কি ঘটবে না। সেই জন্য এই ধরনের জার্মিনেশনকে বলা হচ্ছে গ্যামেটোফাইটিক, এই ধরনের ইনকম্প্যাটিবিলিটিকে বলা হচ্ছে গ্যামেটোফাইটিক সেলফ ইনকম্প্যাটিবিলিটি বলা হচ্ছে। অ্যান্ড এই ধরনের গ্যামেটোফাইটিক সেলফ ইনকম্প্যাটিবিলিটি দেখা যায় সোলানাসি ফ্যামিলির ক্ষেত্রে। তো সোলানাসির ফ্যামিলির ক্ষেত্রে এরকম ধরনের গ্যামেটোফাইটিক সেলফ ইনকম্প্যাটিবিলিটি আমরা দেখতে পেয়ে থাকি। ঠিক আছে, এখানে আরও একটা আমরা দেখাতে পারি, যেমন এখানে স্ট্যামেন S1 S2 ছিল, তাহলে এখানে যদি একটা আরেকটা ধরনের কার্পেল আমরা দেখাই, যেটা হচ্ছে কার্পেলটাও যদি S1 আর S2 হয়, তাহলে এখানে কিন্তু S1 অ্যালিলটাও পোলেনটাও জার্মিনেট করবে না, আর S2 পোলেনটাও কিন্তু জার্মিনেট করবে না। তাহলে এই ধরনের S1 S2 কার্পেলের ক্ষেত্রে এটা ফুললি, এই ধরনের যে পোলেন গ্রেন এসেছে এটা ফুললি ইনকম্প্যাটিবল। আর এর ক্ষেত্রে হচ্ছে S1 S2 S3 ক্ষেত্রে এখানে হচ্ছে পার্সিয়াল ইনকম্প্যাটিবল দেখেছি আমরা, অর্থাৎ একই অ্যান্থার থেকে আসছে, একটা পোলেন জার্মিনেট হতে পারছে, অন্য পোলেন কিন্তু জার্মিনেট হতে পারছে না। সো এটা গেল গ্যামেটোফাইটিক সেলফ ইনকম্প্যাটিবিলিটি। নেক্সট হচ্ছে স্পোরোফাইটিক সেলফ ইনকম্প্যাটিবিলিটি। স্পোরোফাইটিক সেলফ ইনকম্প্যাটিবিলিটি বলতে বলা হচ্ছে when one of the two S alleles of the pollen mother cell matches one of the S alleles of the stigma। এখানে কিন্তু পোলেনের অ্যালিলটা ডিটারমাইন করবে না, এখানে পোলেন মাদার সেলের ডিপ্লয়েড যে অ্যালিল রয়েছে, জিনোটাইপ রয়েছে, সেটা ডিটারমাইন করবে যে পোলেন জার্মিনেট হবে কি হবে না। তো সেম জিনিস S1 S2, এখানে S1 S2 স্ট্যামেন রয়েছে, তার মানে এখানে PMC যেটা পোলেন মাদার সেল সেটাও কি হয়ে যাবে S1 S2। তো PMCর যে জিনোটাইপ সেটাও হয়ে যাচ্ছে S1 S2। এখান থেকে আইদার S1 পোলেন তৈরি হতে পারে অর হচ্ছে এখানে S2 পোলেন তৈরি হতে পারে। এবার একটা কার্পেল নেওয়া হয়েছে বা পিস্টিল নেওয়া হয়েছে যেটা হচ্ছে S2 S3। আচ্ছা, এখানে S1 পোলেন গ্রেন এলো। সো S1 এই S1 S2 থেকে এই ধরনের স্ট্যামেন থেকে বা অ্যান্থার থেকে S1 পোলেন গ্রেন এলো। তো S1 পোলেন গ্রেন এলে এইখানে কি হচ্ছে যে কার্পেল বা পিস্টিল বা স্টিগমা যেটা বলছি আমরা, স্টিগমার যে জিনোটাইপ আছে তার সঙ্গে কিন্তু S1 ম্যাচ করছে না, বাট এখানে পোলেন ডিটারমাইন করবে না, এখানে পিএমসির যে জিনোটাইপটা আছে সেইটা যদি ম্যাচ করে যায়, পিএমসির যে দুটো জিনোটাইপের মধ্যে যে দুটো অ্যালিল রয়েছে সেই দুটো অ্যালিলের মধ্যে যে কোনো একটা অ্যালিল যদি স্টিগমার অ্যালিলের সঙ্গে ম্যাচ করে যায় তাহলে পোলেন জার্মিনেট হবে না। তো এখানে S2 S3 আছে, এখানে S1 S2, তার মানে এখানে S1 S2 যেটা এটা কিন্তু ম্যাচ করে যাচ্ছে। তো তার মানে এই S1 অ্যালিল যেটা রয়েছে বা পোলেন যেটা রয়েছে এটা জার্মিনেট করবে না এখানে। একইভাবে S2 S3 ক্ষেত্রে যদি S2 আসে, সো এখানে তো অলরেডি পোলেনও ম্যাচ করে গেছে আর পোলেন মাদার সেলও ম্যাচ করে গেছে, সো এটাও জার্মিনেট করবে না। এবার এই পোলেন গ্রেন স্ট্যামেন থেকেই S2 টাইপের পোলেন গ্রেনটা যদি আলাদা একটা কার্পেলের মধ্যে পড়ে যেটার জিনোটাইপ হচ্ছে S3 S4, তাহলে এখানে কিন্তু যে S2 যে পোলেন গ্রেনটা সেটা এসেছে কোথা থেকে, S1 S2 থেকে এসেছে। অ্যান্ড এইখানে যে স্টিগমা রয়েছে, স্টিগমার জিনোটাইপ হচ্ছে S3 S4। তাহলে এই S1 S2 S3 S4 এই দুজনের মধ্যে কেউ কিন্তু মিলছে না, তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, S2 এইটা কিন্তু জার্মিনেট করবে, তার মানে এখানে পোলেন টিউব ফরমেশন হবে। সো এক্ষেত্রে যেহেতু পোলেন গ্রেনের হ্যাপ্লয়েড অ্যালিলটা কিন্তু এখানে ডিটারমাইন করছে না, এখানে টোটালটাই যেহেতু স্পোরোফাইটিক টিস্যু মানে পিএমসি বা পোলেন মাদার সেল এখানে ডিটারমাইন করছে, পোলেন মাদার সেলের জেনেটিক কম্বিনেশন বা জিনোটাইপ এখানে ডিটারমাইন করছে জার্মিনেশন ঘটবে কি ঘটবে না, কম্প্যাটিবল হবে কি হবে না, সেই জন্য এইটাকে আমরা বলছি
স্পোরোফাইটিক সেলফ ইনকম্প্যাটিবিলিটি। আর আগেরটাই যেহেতু পোলেন গ্রেনের অ্যালিলটা দ্বারাই ডিটারমাইন হচ্ছিল, সেই জন্য আগেরটা হচ্ছে গ্যামেটোফাইটিক সেলফ ইনকম্প্যাটিবিলিটি, আর এটা হচ্ছে স্পোরোফাইটিক সেলফ ইনকম্প্যাটিবিলিটি। এটা দেখা যায় যে প্ল্যান্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে ব্রাসিকাসি ফ্যামিলিতে এটা দেখতে পাওয়া যায়। সো ব্রাসিকাসি ফ্যামিলির ক্ষেত্রে স্পোরোফাইটিক সেলফ ইনকম্প্যাটিবিলিটি দেখা যায়। অ্যান্ড এই সেলফ ইনকম্প্যাটিবিলিটি, অ্যাকচুয়ালি সেলফ ইনকম্প্যাটিবিলিটি ঘটে কেন না, এটা হচ্ছে ফেভার নিউ জেনেটিক কম্বিনেশন। সো নতুন জেনেটিক কম্বিনেশন যাতে আসে, তার জন্য এই সেলফ ইনকম্প্যাটিবিলিটিটা কিন্তু এসেছে। সো জেনেটিক কম্বিনেশন, নিউ জেনেটিক কম্বিনেশন। সো সেলফ ইনকম্প্যাটিবিলিটি অ্যাকচুয়ালি কী করছে, সেলফ পলিনেশনকে বাধা দিচ্ছে এবং ক্রস পলিনেশনের সাহায্য করছে, এবং যাতে করে নতুন ধরনের নিউ জেনেটিক কম্বিনেশন আসতে পারে, তার জন্য সেলফ ইনকম্প্যাটিবিলিটিটা ইভলভ হয়েছে।